আমাদের এখানে ব্যাঙ্গালোরে কিন্তু এই যে জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া আমি কোনোদিনই ঠাকুরকে দিতে পারি না, কারণ হচ্ছে তাল এখানে একদমই পাওয়া যায় না। কিন্তু এখন যেহেতু অনলাইনের যুগ, তাল হয়তো অল্প বিস্তর পাওয়া যায় অনলাইনে, কিন্তু সেটা আমি অর্ডার দিয়েও জন্মাষ্টমীর আগে কিন্তু এসে পৌঁছালো না। তাই আমি আর কি করব, আমি যথারীতি কলার বড়াই ঠাকুরকে করে দিচ্ছি। আমার শ্বশুরবাড়ি যেহেতু একদম কলা বাগান গাছ ওখানে, সেই কারণেই আমার শাশুড়ি আমায় শিখিয়েছিল, তুই কলার বড়া করে দিস, কলার বড়াতেও ঠাকুর সন্তুষ্ট হবে। আমাদের বাড়ির জন্মদিন ইত্যাদিতে কিন্তু কলার বড়া দেওয়ার রেওয়াজ রয়েছে। কলাটা কিছুই নয়, পাকা কলাকে চটকে তার ভেতরে একটু সামান্য সুজি, ময়দা, চিনি দিয়ে ভালো করে মেখে আর বড়া বড়া করে ভেজে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার গোপুর কলার বড়া। গতকাল রাত্রিবেলা 12টার সময় শশা দিয়ে আমি মাতৃগর্ভে জন্মগ্রহণের জন্য দিয়েছিলাম গোপুকে। আজকে সেটা বার করে নিয়ে গোপালকে আমি একটি পিতল থালার মধ্যে গোপালকে স্নান করাবো বলে প্রথমে আমি কি করলাম, একটু চন্দন এবং একটু হলুদ দিয়ে প্রথমে আমি একটা স্বস্তিক এঁকে নিয়ে তার মধ্যে ফুল দিয়ে গোপালকে বসিয়ে আমি প্রথমে হলুদ এবং তারপরে মধু, তারপরে চন্দন আর তারপরে দুধটা কিন্তু তুলসী পাতার যে বীজের অংশটা থাকে, শিকড় অংশটা, ওটা দিয়ে তারপরে হরিতকি আর গঙ্গা জল দিয়ে একসাথে খুব ভালো করে চান করিয়ে নিলাম। গোপুকে অভিষেক এবং অলঙ্করণ করিয়েই আমি চলে এলাম তড়িঘড়ি করে ঠাকুরের প্রসাদ বানাতে। দুপুরে গোপুকে আজকে যে লাঞ্চ খাওয়াবো সেটা আমার কাছে লাঞ্চই, যদিও গোপু মহারাজের কাছে প্রসাদ। তো সেই প্রসাদের জন্য আমি দেখুন নিয়ে এসেছি একেবারে নতুন ঘি। ঘি ছাড়া কিন্তু গোপুর প্রসাদ সম্পন্ন নয়, তো সেজন্য আমি ঘিয়েই করব এবং ওটা গাওয়া ঘি। আর আমার এই যে রান্নার সেটটা দেখছেন, এটা সম্পূর্ণ ঠাকুরের রান্নার সেট। এবারে আমি দেখুন মোটা দানার সুজি নিয়ে এসেছি। এই সুজি দিয়েই কিন্তু মোহনভোগ তৈরি হয়। মোহনভোগ তৈরির কিন্তু পদ্ধতিটা সুজির পায়েসের থেকে একেবারেই আলাদা। 2 চামচ যদি আমি সুজি দিচ্ছি, তো 2 চামচ আমি চিনিও দেব, অর্থাৎ কি না সমমাপের চিনি এবং সুজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যায় কিন্তু মোহনভোগ। কিন্তু এর চিটটা আনার জন্য চিনি এবং সুজি একসাথেই দিতে হবে, না হলে কিন্তু সেই চিটটা আসবে না, যেটা মোহনভোগের স্বাদে পাওয়া যায়। আমি ছোটোবেলায় একবার এই মোহনভোগ খেয়ে মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা এটা তো সুজির পায়েসের মতন নয়। মা বলেছিল এটা হলো মোহনভোগ। মোহনভোগ কিভাবে আলাদা করবে তুমি? মোহনভোগটা জল দিয়ে তৈরি হয়। আমাকে তখন ততটুকুই আমার মা বলেছিল। পরে আমি বিভিন্ন মন্দির টন্দিরে রান্না করতে দেখেছিলাম মোহনভোগ প্রসাদ। আমি দেখেছিলাম আসলে এটা কিন্তু চিটটা আনার জন্য ওরা একসাথে দেয়, কিন্তু মা যে শিখিয়েছিল এটা জল দিয়ে হয়, এটা কিন্তু সত্যিই জল দিয়ে হয়। তাহলে এর মধ্যে একটু জল আর একটু সামান্য এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে কালারটা একটু আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর জল দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সুস্বাদু মোহনভোগ তৈরি হয়ে যাবে। আমি ভাবছি জানেন গ্যাসটা আলাদা করব, ঠাকুর ঘরের গ্যাস আলাদা, কিন্তু বোঝেনি তো শহরের বাড়ি, জায়গাটা বড্ড কম, তাই আর করা হয়ে উঠছে না। তবে ভবিষ্যতে ইচ্ছে আছে আমি ঠাকুর ঘরের জন্য আলাদা একটা গ্যাস করব। যদিও এটা ধুয়ে পুছে নিয়েছি, তারপরেও মনের মধ্যে কোথাও যেন একটা কিছু। যাই হোক, মোহনভোগটা কিন্তু তৈরি হয়ে গেল। আর আমি ঠাকুরের জন্য দিয়েছিলাম নুন ছাড়া আলু ভাজা আর লুচি। এই ছিল আমার দুপুরে আজকে গোপুর প্রসাদ। এবার আলু ভাজাটা আমি নুন ছাড়াই দিয়েছি। দুপুরবেলা নুন ছাড়া দিলেও রাত্রিবেলা যেহেতু কেউ না কেউ আসবে, অল্প কয়েকজনই আসবে, সেজন্য আর নুন ছাড়া করতে পারিনি ঠাকুরের, কারণ প্রসাদটা তো খাবে তারা, আর গোপুর জন্য আলাদা প্রসাদ তো ছিলই। এবারে আমি সেই নুন ছাড়া আলু ভাজাটা ভেজে নিচ্ছি আর বানিয়ে নেব লুচি। ব্যাস তৈরি হয়ে গেল গোপুর দুপুরের আজকের প্রসাদ।
ভাবলাম একটু কাঁচা কুমড়ো নিয়ে আসি ঠাকুরকে তরকারি করে দেব বলে, কিন্তু প্রসাদ হিসাবে, কিন্তু সে কিছুতেই 250 গ্রাম দেবে না। আমার তো আর এত লোক নেই প্রসাদ খাবার মতো, তো আমি ভাবলাম 250 গ্রামই নিয়ে আসি। তো অনেক বলে কয়ে নিয়ে এলাম। আর দেখুন খোলা সদ্য একটু নিরামিষে আলু কুমড়োর তরকারি করে দিলাম ঠাকুরকে। কিন্তু জানেন এটাতে লবণ দেওয়া উচিত নয়, ঠাকুরের প্রসাদ তো। কিন্তু কি করব, বাইরের 2-1জনও তো খাবে, সেজন্য একটু লবণ হলুদ একটু মশলা দিয়ে যেরকম নর্মাল একটু মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি হয় সেরকম একটু বানিয়ে নিলাম। আর বেশ ভালো হয়েছিল খেতে, কিন্তু যারাই প্রসাদ হিসাবে খেয়েছে সবাই কিন্তু বলছিল বাহ বেশ ভালো হয়েছে খেতে। তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট বানিয়ে নিলাম। এবারে আমি প্রসাদগুলো ঠাকুরকে দিয়ে দেব। এই যে কলার বড়া বানিয়েছিলাম, এই হচ্ছে কলার বড়া, আর এই হচ্ছে ড্রাই ফ্রুটস। ঠাকুরের প্রসাদে আমি আজকে রেখেছি 8 রকমের 8টা মিষ্টি দিতে হয়, যেহেতু অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, তাই আমি আজকে রেখেছি 8টা মাইসোর পাক। আপনারা 8টা ভিন্ন ধরনের মিষ্টিও রাখতে পারেন, কিন্তু আমি রাখলাম প্রসাদে 8টা মাইসোর পাক মিষ্টি। এই বছরের এই একটা দিন রোজই গপুকে আমি খেতে দিই, কিন্তু আজকে এই একটা দিনে খেতে দেওয়ার আনন্দটাই আলাদা জানেন। হচ্ছে দই হান্ডি, মাখন থাকে এর ভেতরে। এই যে এটা আমি কৃষ্ণকে নিবেদন করলাম, আমার লিটিল কৃষ্ণকে। আর ঠাকুর তো কৃষ্ণ তো দুধ এবং মাখন ছাড়া সন্তুষ্ট নয়, তাই ওনাকে নিবেদন করছি দুধ। এই হচ্ছে 8 রকমের গোটা ফল, এই গোটা ফল দিয়েই কিন্তু কৃষ্ণকে পুজো করতে হয়। এই হচ্ছে ভোগের থালি। এটা হচ্ছে কুমড়োর তরকারি, পনিরের তরকারি বা মালাই পনির, এটা হচ্ছে বেগুন ভাজা, এই দিয়েই আর রইল লুচি আর জল। আর এই তো আমাদের ভোগের আয়োজন, এই দিয়ে আজকে আমার এই শ্রীকৃষ্ণ গোপালের জন্মদিনে আমি প্রসাদ দিলাম। রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাদন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখা। এই যে যেটার থেকে ধোঁয়া বেরোচ্ছে এটা পাথরের তৈরি একটা ধূপদানি বা ধুনুচিদানি, আপনারা যেটা বলবেন সেটাই। খুব সুন্দর জিনিসটা, আমার মেয়ে চেন্নাই থেকে এটা এনে দিয়েছে, তাই আজকে আমি এটা পুজোর কাজে ব্যবহার করলাম। খুব সুন্দর জিনিসটা। এবারে আমি ঘুরে ঘুরে সমস্ত ঘরে যে আরতি করলাম তার তাপটা দিয়ে দিচ্ছিলাম। তাহলে কেমন লাগলো আজকে আমার এই জন্মাষ্টমী স্পেশাল ভিডিওটা? আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন।